বিরোধী দলের আসলে কোনো উপায় ছিল না রাজপথে নামা ছাড়া। আমরা আসলে নিজেরাও আসলে চিন্তা করি নাই যে এত দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রাজপথে নামতে হবে একটা নির্বাচনের পরে। এবং বিএনপি যদিও বলছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এই কথাটা তখন কিন্তু বলে নাই। তারা তখন এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে সালাউদ্দিন আহমেদের, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য কিন্তু ভাসছে যে তিনি গণভোটের পক্ষে বলেছেন যে সংবিধানে না থাকলেও গণভোট করা যাবে। এখন বলছেন সংবিধান সম্মত না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তাদের জনসভায় আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছিলেন। ওনারা আজকে বলছেন যে গণভোটের জনরায় ওনারা মানবেন না। তো এই কথাগুলো যদি তখন বলতেন তাহলে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে সৎ বলতে পারতাম। এবং আমরা মনে করি প্রতারণাটা হয়েছে বাংলাদেশের জনগণের সাথে। বাংলাদেশের জনগণের সাথে যেই পলিটিক্যাল এবং লিগ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে নির্বাচনটা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, জনগণ সেটার উপরে ভরসা রেখে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে, গণভোটকে বিজয়ী করেছে, হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে। এখন সেটা না মানার মধ্য দিয়ে জনগণের সাথে এক ধরনের ধৃষ্টতা দেখানো হচ্ছে এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে বিএনপি। এটাই এখন বিএনপি যেটা অফার করছে, এটা জাস্ট আওয়ামী লীগের সময় যেভাবে কাটাছেড়া করা হয়েছে এই কাটাছেড়ার একটা প্রস্তাব তারা দিচ্ছেন, তাও তাদের টার্মসে। যে বিষয়গুলোতে তারা একমত হন নাই সেগুলো তারা করবেন না, যেগুলোতে একমত হয়েছেন সেগুলো তারা করবেন। ইভেন এই যে উচ্চকক্ষে পিআরের বিষয়ে ওনারা ওনাদের ইশতেহারে আবার ভিন্ন কথা বলেছেন। ওনাদের ইশতেহারে বলেছেন যে ওনারা আসনের অনুপাতে করবেন, কিন্তু গণভোটের রায় অনুযায়ী সেটা করতে হবে, সেটা পার্সেন্টেজের অনুপাতে করতে হবে, যে যত পার্সেন্ট ভোট যে দল পেয়েছে ততজন করে। আসন অনুপাতে করলে আর উচ্চকক্ষের তো প্রয়োজন নাই, এটা তাহলে নিম্নকক্ষের একটা রেপ্লিকেট ভার্সন হয়, আরেকটা ভার্সন হয়। তো এটা জাস্ট রাষ্ট্রের টাকা অপচয় আর কতগুলো মানুষকে একটা জায়গায় পজিট করা, এতটুকুই, পলিটিক্যাল পোস্টিং দেওয়ার থেকে বেশি কিছু বলে আমরা মনে করছি না। তো সেই জায়গা থেকে সংশোধনের মধ্য দিয়ে আবার কাটাছেড়া করা এই এক্সিস্টিং স্ট্রাকচারের উপরে, এটাতে আমরা কখনোই একমত ছিলাম না। আমরা পুনর্লিখন থেকে সরে এসেছি তখনকার ইউনিটির স্বার্থে, রাজনৈতিক এবং জাতীয় ঐক্যের স্বার্থে, কিন্তু সংস্কার থেকে আমরা সরে আসবো না। কিন্তু ধরেন সংস্কার হলো, সংস্কার মানে আপনারা কেন সংস্কারটা চাচ্ছেন? সংস্কার হলে যদি সেটি আবার আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা তো থাকবে। সংশোধনী হলেও যেমন আছে, সংস্কার হলেও আছে। মানে আমরা চিরস্থায়ী কোনো কিছু করতে বা সমাধান করতে পারবো কিনা সংস্কার হলে? চিরস্থায়ী বলতে তো কিছু নাই। পলিটিক্স তো সবসময় এটা একটা পলিটিক্যাল কন্ট্রাক্ট এবং সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে চলে। কিন্তু একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিপলস উইল। এবং সংবিধানে কোন একজন সাংসদ হয়তো বলেছিলেন যে সংসদ হচ্ছে সভরেন। আসলে সংসদ তো সভরেন না, জনগণ সভরেন। তো যখন জনগণের রায়টা নিয়ে আসা হলো, এখন এই রায়টাকে আপনি কোনোভাবেই আসলে কোনো যুক্তি দিয়েই এটার বিপক্ষে আপনি দাঁড়াতে পারেন না। এবং এটা তো আপনারা আগেও বলেন নাই। এটা যখন গণভোট হচ্ছিল তখন তো আমরা সালাউদ্দিন আহমেদকে দেখেছি, তিনি বলছেন যে গণভোট হতে পারে, সংবিধানে না থাকলেও গণভোট এক্সট্রা কনস্টিটিউশনাল একটা বিষয় হিসেবে হতে পারে, কারণ জনগণের রায় সভরেন, সে একটা জায়গা ছিল। এবং আপনি যদি দেখেন এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে অনেকটা আওয়ামী লীগ যেভাবে 85 পূর্ববর্তী সময়ে জিয়াউর রহমানের যে উদ্যোগগুলো বা যেই কাজগুলো তিনি করে গেছেন সেগুলোকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, এখন বিএনপি ঠিক একই জিনিসটা এখন বিরোধী দলের সাথে একই যুক্তি দিয়ে কিন্তু আগাচ্ছে। যখন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন গণভোটটা করলেন, সেটা কি সংবিধানে বলেন যে বিএনপি দিনে দিনে আওয়ামী লীগ হয়ে উঠতেছে আর জামাত দিনে দিনে বিএনপির মতো হয়ে উঠতেছে, যেটা বিএনপির আগের রোল ছিল আর কি। তো এটা যত দিন যাচ্ছে তত আমাদের সামনে আরো স্পষ্ট হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে সমাধানটা কোথায়? মানে সংসদেও তো হলো না বলে মনে হচ্ছে, তাহলে কি মানে রাজপথেই সমাধান হচ্ছে জনগণের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের মধ্যে। সেটা যদি সরকার বাস্তবায়ন না করে তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে যেতে হবে, কারণ আমাদের এটা জনগণের কাছে কমিটমেন্ট দেয়। এবং আমাদের জোট গঠনের পেছনে একটা বড় কারণ হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন। তো জনগণের প্রতি দিয়ে আমাদের কমিটমেন্ট এবং জনগণের যে ম্যান্ডেট জনগণ আমাদেরকে দিয়েছে গণভোটে এবং জাতীয় নির্বাচনে, সেটার প্রতি জাস্টিফিকেশন করতে হলে, সেটার প্রতি জাস্টিস করতে হলে আমাদেরকে এখন রাজপথে নামতে হবে। কারণ আমরা দেখছি যে সংসদে প্রথমত তো হচ্ছে গণভোট এবং সংস্কার নিয়ে আলোচনাই করার সুযোগ দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে বিরোধী দলীয় নেতার একটা নোটিশের মাধ্যমে সেই সুযোগটা, তাও অনেক নাটকীয়তার পরে, পাওয়া গেছে। কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত গণভোটের জনরায়ের পক্ষে আসেনি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এখন রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আসলে আমরাও ভাবি নাই যে এত দ্রুত আমাদেরকে রাজপথের দ্বারস্থ হতে হবে, রাজপথে নামতে হবে বাংলাদেশের জনগণের রায় বাস্তবায়নের জন্য। কিন্তু এটা আনফরচুনেট, এখন একটা বৈশ্বিক সংকটের মধ্যে পুরো পৃথিবী আছে, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। জনগণের
আমরা যদি এখন রাজপথে না নামে, এটা বাংলাদেশের মানুষ আমাদেরকেও প্রশ্ন করবে যে আপনারা তো গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা দিলাম, কিন্তু আপনারা আমাদের জন্য কি করছেন। এখন এটা বিভিন্ন জায়গায় ইভেন সোশ্যাল প্রোগ্রামগুলোতেও যাচ্ছে, সেখানেও প্রশ্ন উঠছে যে জুলাই সনদের কি হবে, গণভোটের কি হবে। কিন্তু এটি ঠিক যে জনগণের একটা চাপ আছে গণভোটের, যেহেতু তারা রায় দিয়েছেন বা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু যে অধ্যাদেশটি হয়েছে, একটি পার্লামেন্ট কি অধ্যাদেশ রাখবে কি রাখবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি পার্লামেন্টে নেই? এখানে 9টি অধ্যাদেশ বাতিল করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে। এখানে কিছু জিনিস, যেমন এই যে 9টি অধ্যাদেশ বাতিল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, প্রায় সবগুলাই 2টা কি 3টা হবে সংস্কার কমিশনের ডিসকাশন হয় নাই। এই অধ্যাদেশগুলো সংস্কার কমিশনের ক্ষেত্রে আমাদের ইয়াটা কি ছিল যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার প্রয়োজন, যেগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব, সেগুলো আলোচনা সাপেক্ষে যেটা সংবিধান সংশোধনের মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে সেটা আমরা রেখে দিব, সেটা নির্বাচিত সরকার এসে করবে। আর যেটা অধ্যাদেশ বা আইন করার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেটা অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে। এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই গুম কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয়, এই অধ্যাদেশগুলো কিন্তু করা হয়েছিল এবং এগুলো আমাদের ঐক্যমত্য কমিশনেও আলোচনা হয়েছিল। তো এই অধ্যাদেশগুলো তো সংস্কারের একেবারে প্রাইমারি পর্যায়ে, কারণ বড় বড় সংস্কারগুলো তো সংবিধান সংস্কারের মাধ্যমেই আসবে। প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবেন না, সহজেই বিষয়গুলো আছে। তো যখন আপনি একেবারে প্রাইমারি যে বিষয়গুলো সেটাও আপনি যখন আসলে বাতিল করে দেন, তখন জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় এবং আমাদের মধ্যে এই শঙ্কাটা তৈরি হয়েছে যে আপনি কি বাংলাদেশকে আবার রিভার্স দিকে নিয়ে যাচ্ছেন কিনা। যেমন গুম কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এটা নিয়ে যখন বিএনপি এটা বাতিল করার, বিএনপির যে সংসদীয় কমিটি, অবশ্যই তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই কমিটিতে, প্রস্তাবগুলো যখন দিচ্ছে, তখন আমরা আসলে শকড হই। পলিটিশিয়ান হিসেবে সাধারণ মানুষ তো অবশ্যই শকড হবে, কারণ আমরা দেখেছি যে বিএনপির অনেক বড় বড় নেতারা গুমের শিকার হয়েছেন এবং অনেকেই গুমের শিকার পরবর্তীতে নির্বাসন থেকে এখন সংসদে আছেন। এবং অনেক বড় বড় নেতা, ইলিয়াস আলী, তিনি আর ফিরে আসেননি। অনেক বড় নেতা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের হাজার হাজার গুম ভিকটিম কিন্তু এখন ফিরে আসেনি। তাদের পরিবাররা এখনো তাদের সন্তানরা বাবাকে খুঁজছেন। তো সেই দল এসে যখন গুম প্রতিরোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ, সেটাকে বাতিল করার প্রস্তাব করে, এটা আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে এবং তাদের মধ্যে এক ধরনের গুম করার ইন্টেনশন আছে বলে এটা জনমনে এক ধরনের শঙ্কার তৈরি করছে, যেটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যতটুকু ডেভেলপমেন্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, যতটুকু পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি এবং বাস্তবায়নের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। এর আগের প্রশ্নের উত্তরে আপনি বলছিলেন যে জামাতের সঙ্গে জোট করার একটি বড় বিষয় ছিল সংস্কারের বিষয়টি। তো আমার এই আলোচনায় অনেকে এসে যেটি বলেন যে এখন জামাত আর এনসিপিকে আসলে আলাদা করে করা যায় না, বা তাদের কর্মসূচি, তাদের কথাবার্তা সবকিছু মিলে আলাদা করাটা ডিফিকাল্ট। মানে কিভাবে বুঝবো যে জামাতের বক্তব্য এটা, এনসিপির বক্তব্য এটা? এখানে যে বিষয়গুলোতে এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের নির্বাচন ঐক্যটা হয়েছিল, সংস্কার, বিচার এবং সুশাসন সহ আরও কিছু বিষয় আমাদের একটা বোঝাপড়ার ভিত্তিতে এগ্রিমেন্ট হয়েছিল। এখন এই ইস্যুগুলোতে আমাদের রাজনৈতিক বক্তব্যটা আমরা একসাথে আলোচনার ভিত্তিতে ঠিক করি। আমাদের 11 দলীয় ঐক্যের আমাদের সমন্বয় সভা হয়, মিটিং হয় এবং সংসদেও আমাদের যে প্রতিনিধিরা আছেন তারা একসাথে বসে সংসদ অধিবেশনের আগে এবং পরে রিভিউ করেন, আলোচনা করেন এবং যেই বিষয়গুলোতে আমরা যে কর্মসূচিগুলোতে আমরা একমত, সেই কর্মসূচিগুলো নিয়ে একই সিদ্ধান্ত এবং একই বক্তব্য থাকে। সেখানে কোনো পার্থক্য বা সেখানে তো ভিন্নতা রাখার কোনো প্রয়োজনীয়তাও নাই। একসাথে বসে যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু রাজনৈতিক ক্যারেক্টার দিক থেকে যদি আপনি দেখেন যে এনসিপি একটা মধ্যমপন্থী, লিবারেল ডেমোক্রেটিক এবং ন্যাশনালিস্ট পার্টি এবং সেখানে আমাদের রাজনৈতিক বক্তব্য সেটাই আছে এবং স্টুডেন্ট পলিটিক্সের সাথে ছিলাম, অ্যাক্টিভিজমে ছিলাম। কাউকে নির্যাতন করা হচ্ছে, আমি ফেসবুকে একটা পোস্ট লিখেছি বা কোথাও একটা বক্তব্য দিয়েছি, এর বিরুদ্ধে আমাকে শিবির ট্যাগ করা হতো। তো এটার মধ্য দিয়ে আপনাকে ডিলিজিটিমাইজ করা, আপনার রাজনৈতিক যেই ইস্যুটা আছে বা যেই বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন সেখান থেকে ডাইভার্ট করা এবং আপনাকে একটা ডিফারেন্ট জায়গায় নিজেকে ডিফেন্ড করার জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসাবে আমি মনে করি যে এই প্রশ্নটা বারবার করা হয় যে এনসিপি জামাত এক হয়ে গেছে বা এনসিপি জামাতের মধ্যে পার্থক্য নেই। এটা বিএনপির দিক থেকেই বেশি আসছে এবং এই প্রবণতাটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি এবং বিএনপিও যখন তখন প্রশ্ন তুলতো তখন তাদেরকেও জামাত যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়া হতো। তো এখন একই জিনিস, এই যে একটু আগে যেটা বললাম যে বিএনপি দিনে দিনে আওয়ামী লীগের রাজনীতিটাকেই ধারণ করছে। এখানে আরেকটি বিষয় যে আপনাদের দলের কয়েকজন নেতার বক্তব্যই আমি শুনেছিলাম বা তিনি এখানে এসেই বলেছিলেন যে সংসদে আসলে বিরোধী দলটাকে লিড দিচ্ছে কে।
এবং তার বক্তব্য ছিল আসলে এনসিপির যে 6 জন মেম্বার আছেন তারাই মূলত বিরোধী দলকে লিড দিচ্ছেন। সংসদে সিদ্ধান্তগুলো আলোচনার ভিত্তিতে হয়। বিরোধী দলের প্রতিদিন অধিবেশনের আগেই ওনারা নিজেরা বসেন, আমাদের এমপিরা বসেন, এর বাইরেও আপনারা জানেন আমাদের জোটে আরও কয়েকজন এমপি আছেন, তারা বসেন এবং জামাত ইসলামের এমপিরা বসেন এবং সেখানে তারা সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন যে কোন বিষয়ে বিরোধী দলীয় জোটের কী সিদ্ধান্ত হবে, সেটার মাধ্যমেই হয়। কিন্তু এই ধরনের একটা পারসেপশন কিংবা যেহেতু আমাদের এমপিরা বেশি ভোকাল এবং ভাইব্রেন্ট তাদের সংসদীয় বক্তব্যের ক্ষেত্রে হোক, এবং আমাদের অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমরা রুথলেস কথা বলি, আমরা আসলে সেলফ সেন্সরশিপটা দিকে যাই না, এবং আমাদের পলিটিক্যাল প্র্যাকটিসে শুরু থেকেই এরকম, এবং আমরা খুব বেশি গোপনীয়তা রেখে রাজনীতিটা করি না। আমরা মূলত আমাদের জেনারেশনকে রিপ্রেজেন্ট করি এবং আমাদের জেনারেশনের তারা পলিটিক্সটাকে যেভাবে দেখে সেভাবে আমরা করার চেষ্টা করি। সেই জায়গা থেকে অনেকের মনে হয় যে এনসিপির 6 জন এমপি হলেও তাদের সংসদে অবস্থানটা এবং সংসদে তাদের বক্তব্য খুবই ভাইব্রেন্ট এবং ভোকাল থাকেন, সেই জায়গা থেকে এটা বলা হয়ে থাকে বা এই ধরনের একটা এবং নির্বাচনেও এনসিপির কারণেই কি জামাত এত আসন পেয়েছে? এটা কমপ্লিমেন্টারি আমি মনে করি যে জোট করার সুবিধাটা সবাই পেয়েছে। এটা জোট করার ফলে আমাদের একটা অবজারভেশন আছে নিজেদের যে জোট না করলে হয়তো ভোট শেয়ারটা এনসিপি আরো বেশি পেত, কারণ এনসিপি সেক্ষেত্রে 300 আসনের প্রার্থীদের সুযোগ পেত, আমরা মাত্র 30টা আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছি। আবার জোট না করলে সেক্ষেত্রে আমাদের সংসদের প্রতিনিধিত্ব হয়তো আরো কিছুটা কমে যেত, হয়তো জেতার মতো মার্জিন খুব বেশি যে 6 জন পেয়েছেন তারা পেতেন না। আবার একই জিনিসটা যেই আসনগুলোতে জামাত ইসলামী বা আমাদের অন্যান্য জোট সঙ্গীরা খুবই কম মার্জিনে জিতেছেন, সেখানে তো এনসিপির ভোট আছে। তো এটা কমপ্লিমেন্টারি বোথ সাইডে, এটা জামাত সহ অন্যান্য জোট সঙ্গীরাও উপকৃত হয়েছেন, এনসিপিও উপকৃত হয়েছে। আপনি নির্বাচনটা করলেন না কেন শেষ পর্যন্ত? আপনি তো ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র নির্বাচন করবেন, এবং গণমাধ্যমে খবর আসছিল যে আপনি বিএনপির দিকে হয়ে নির্বাচন করবেন, এ ধরনের খবর কিন্তু এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি নির্বাচনে গেলেন নাকি? না, বিভিন্ন ধরনের রিউমার ছড়িয়েছে যে বিএনপির দিকে যাচ্ছে, গণ অধিকার পরিষদের দিকে যাচ্ছে, আবার বিভিন্ন ধরনের রিউমার ছিল, অথবা স্বতন্ত্র করছে, এটা আমার বক্তব্য ছিল। আমি স্বতন্ত্র নির্বাচনটা করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু যখন পার্টিতে জয়েন করার আলোচনাটা শুরু হয়, এনসিপিতে জয়েন করার, তখন একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের পার্টি যাচ্ছিল, এবং যেহেতু জোট গঠন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের করতে হয়েছে, আমরা একেবারে শেষ সময়ে জোট প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, এবং পার্টিতে 300 আসনে অন্তত পক্ষে 1500 জন নমিনেশন নেয়ার জন্য আসলে আবেদন করেছিলেন। তো সবার একটা আগ্রহ ছিল যে নির্বাচনটা করবেন। যখন আমরা শুধু 300 আসন থেকে 30টা আসনে নেমে আসলাম, তখন অনেকেই আসলে কষ্ট পেয়েছেন, এবং জোট গঠন প্রক্রিয়া নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মতামত ছিল। যেহেতু আমরা একটা সেন্ট্রাস পার্টি, এখানে বিভিন্ন ধরনের চিন্তাধারার লোকজনের মধ্য দিয়ে এই পার্টিটা গঠিত হয়েছে, ফলে তখন পদত্যাগ করার মতো অনেকের পরিস্থিতি ছিল, কয়েকজন পদত্যাগ করেছিলেন। তো ওইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে পার্টিতে কোনো একজন সিনিয়র লিডারের পার্টির দায়িত্বটা গ্রহণ করা, নির্বাচন পরিচালনার দায়িত্বটা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আমাদের একটা আলোচনায় আমাদের আহ্বায়ক বলছিলেন যে প্রয়োজন আমি নির্বাচন করবো না, কিন্তু পার্টির হাল কাউকে ধরতে হবে। সেখান থেকেই আমি সিদ্ধান্ত নিই যে ইলেকট্রাল পলিটিক্সটা করার সুযোগ হয়তো সামনে আরও আসবে, তো এখন পার্টির হালটা ধরা। এবং কিন্তু গণমাধ্যমের একটা রিপোর্টের হেডলাইন আমি এখানে একটু বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাত ইসলামী। দলটির বক্তব্য, প্রার্থী করলে 2 উপদেষ্টার বিতর্কিত কাজের দায় পড়বে জামাত এনসিপি জোটের উপর। এরকম কি এই নিউজটা আমিও দেখেছিলাম, অনেকটা রিউমার ভিত্তিক নিউজ। এই নিউজের ভিতরে কোনো সূত্র বা কিছু নাই, গোপন সূত্রে পাওয়া বা এরকম বিভিন্ন ধরনের দেয়া আছে। আসলে আমাদের যেই বিষয়টা এই নিউজে মূলত বলতে চেষ্টা করা হয়েছে যে বিতর্কের দায় আসতে পারে। আপনি যদি দেখেন যে বিতর্ক তো অনেককে নিয়েই আছে, বিতর্ক সরকারে যারা ছিলেন এবং সরকারের বাইরে যারা ছিলেন, ক্যান্ডিডেট আরও অনেক ক্যান্ডিডেটকে নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। তো সেই বিতর্কের কারণে যদি হতো তাহলে তো আরও অনেকেই সেক্ষেত্রে করতে পারতেন না। আর মাহফুজ আলম তো এই পুরো প্রক্রিয়ার সাথেই ছিলেন না, তো ফলে এই নিউজটা সে সময় এক ধরনের ভেরিফাই করার অ্যাপ্রোচ থেকে একটা নির্দিষ্ট পত্রিকা থেকে করা হয়েছিল, আমি নামটা বললাম না। মাহফুজ আলম ওই প্রক্রিয়ার সাথে ছিলেন, ইভেন তিনি আমাদের দলেও আসেননি, তিনি অল্টারনেটিভ নামে একটা উদ্যোগ শুরু করেছেন, এবং আমি সে সময় দলের দায়িত্ব গ্রহণ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি, এবং এখন আবার ইলেকটোরাল রাজনীতির দিকে যাচ্ছে। ডিপি স্টেটের কথা এই কিছুদিন আগে আপনি বলেছিলেন, সেটি নিয়ে খুব আলোচনা হয়েছিল, এবং বলার পরে আবার আপনার বক্তব্যে আসলে কি বলতে চান এটার ব্যাখ্যাও গণমাধ্যম চেয়েছিল।
আমরা একটু ব্যাখ্যা চাই যে ডিপি স্টেট বলতে আপনি কি বুঝাইয়েছেন, বা কারা আসলে কি প্রস্তাব দিয়েছিল, 2029 পর্যন্ত কেন ক্ষমতায় থাকার কথা বলেছিল অন্তর্বর্তী সরকারকালীন সরকারকে, এবং কি কি শর্ত ছিল, যদি একটু খোলাসা করেন। এখানে যখন সরকারের মেয়াদ নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা মাঠে ছিল, এবং সরকারের মেয়াদ কতদিন হবে, নির্বাচনের তারিখ ঘোষণা, এই সব কিছু নিয়ে কেউ বলছে 6 মাস, বিএনপি বলছিল 6 মাস, আবার কেউ বলছে 5 বছরের আলাপ জনগণের দিক থেকেই এসেছিল। তখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে সরকারের আমার জানার মতো আরও কয়েকজনকেও এই অ্যাপ্রোচটা করা হয়, এবং আমাদের তরুণ উপদেষ্টারা যারা ছিলাম তাদের সাথে তাদেরকেও এটা অ্যাপ্রোচ করা হয় যে তাদের কিছু ইন্টারেস্ট আছে পলিসির দিক থেকে এবং আরও বিভিন্ন বিষয়ে, সেগুলোর বিষয়ে বোঝাপড়ার স্বার্থে ইভেন সংস্কার নিয়েও তাদের কিছু অবজারভেশন আছে, সেই সংস্কারটা কীভাবে হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে। তো সেগুলো ইনকর্পোরেট করার শর্তে সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা প্রস্তাব তখন ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই সরকার এটার দিকে যায়নি। সরকার খুব প্রথম দিক থেকে সরকার অনেকে অনেক কথা বলেছে যে নির্বাচন হবে না, ইভেন টকশোতে বসে অনেকে বলেছে যে লিখে দিচ্ছে নির্বাচন হবে না। কিন্তু সরকার খুবই কমিটেড ছিল যে সংস্কারের একটা পর্যায়ে নিয়ে, যেটা জুলাই সনদের মাধ্যমে একটা পর্যায়ে সংস্কারটা গিয়েছিল, এবং একেবারেই লাস্ট মোমেন্টে গিয়েছিল নির্বাচনের প্রায় 2 মাস, মাত্র 2 মাস 1.5 মাস আগে। এবং বিচারের একটা পর্যায়ে পর্যন্ত বিচারটা বাস্তবায়ন করে, যেমন শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি হয়েছে। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, বাকি মামলাগুলো তো চলমান আছে। পর্যায়ে নেওয়ার পর সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাবে। আমাদের সবসময় মোটোই ছিল 3টা: সংস্কার, বিচার, নির্বাচন, এবং সেটার দিকে সরকার খুব ফার্মলি এগিয়েছে। ইভেন যখন লন্ডনে বৈঠক হয়, বৈঠকের পরে কিন্তু সরকার 2টা সম্ভাব্য ডেটের কথা বলেছিল, একটা ফেব্রুয়ারি আর একটা এপ্রিল, যদি সংস্কার দেরি হয়। সরকার কিন্তু ওই যে একটা সুইং করার একটা সুযোগ ছিল, সেটাও কিন্তু সরকার নেয়নি। সরকার ফেব্রুয়ারি একদম ফার্স্টেস্ট পসিবল টাইমেই সরকার নির্বাচনটা দিয়েছে। তো আমাদের জায়গা থেকে আমরা এই ধরনের কোনো ফাঁদ কিংবা এই ধরনের কোনো প্রস্তাবে সায় দেই নাই। এটা ওই সময় হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কোনো বিদেশি দূতাবাস আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এরকম ওই সময় কি? এখানে অনেক স্টেক হোল্ডার আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এখানকার কর্পোরেট এস্টাবলিশমেন্ট যারা আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে ঋণ খেলাপি করে তাদের বিজনেসকে শক্তিশালী করেছে, তাদের তো ইন্টারেস্ট আছে অবশ্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার। এখানকার মিডিয়া এস্টাবলিশমেন্ট যারা বেশিরভাগ আওয়ামী লীগের সময় লাইসেন্স পেয়েছেন বা আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়ায় ছিলেন অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত, বা এখনও তাদের হয়তো কেউ কেউ থাকতে পারেন। এখানকার এর বাইরেও বিভিন্ন দূতাবাস কিংবা বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে আমাদের সাথে যখন বাইলেটারাল মিটিং হতো, তখন বলার চেষ্টা করা হতো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়াটা কি গণতন্ত্রের প্রতি হুমকি কিনা, এবং বিভিন্ন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, এই কথাগুলো আসতো। তো এইটার এবং এর পেছনে অনেকগুলো লবিস্ট ফার্মও নিয়োগ দেওয়া হয়েছিল যারা চাপ প্রয়োগ করবে, যারা হয় না অনেক সময় বিদেশি সাংবাদিকরা আছে, এবং তাদের আদলে বা তাদের কাভারে বিভিন্ন লবিস্ট ফার্মের লোকজন, এবং তারা প্রশ্ন করে সরাসরি যে আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দিচ্ছেন না। ইভেন আমাকে প্রশ্ন করেছিল জার্মান একটা পত্রিকার, তারা বাংলাদেশে এসেছিল কভার করতে, প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আপনারা কেন নির্বাচন করতে দিচ্ছেন না বা দিবেন না, এটা ইনক্লুসিভ নির্বাচন তো তাহলে হবে না, এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে। তখন আমি তাকে বলেছিলাম যে আপনারাও তো নাজিদেরকে রাজনীতি করতে দিচ্ছেন না, তাও আপনাদের এখানে তো এটা প্রেসিডেন্ট আছে পৃথিবীতে, এবং ইউরোপকে তো গণতন্ত্রের দিক থেকে স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে ধরা হয়। তো সেক্ষেত্রে আমাদের তো এটা প্রেসিডেন্ট অনুযায়ী আমরা করছি। তো এই ধরনের কথাবার্তাগুলো ছিল সে সময় বিভিন্ন লবিস্ট ফার্মের মাধ্যমে, বিভিন্ন কূটনৈতিকদের মাধ্যমে, বিভিন্ন কর্পোরেট এস্টাবলিশমেন্টের মাধ্যমে। কিন্তু আপনি যখন ক্ষমতা ছাড়ার পরে এই কথাটি বলেছেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা আছে যে ক্ষমতায় থেকে কেন তাহলে ডিপি স্টেটের প্রসঙ্গটা আনলেন না, ক্ষমতায় ছাড়ার পরে অনেক পরে গিয়ে কেন আনলেন। এবং কেউ একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমি বলি মাহবুব আজিজ, তিনি এই কথাটি বলেছেন, এবং তিনি একটি উদাহরণ দিয়ে বা আরেকজন এরকম একটি উদাহরণ দিয়েছে, কারণ ওই সময় তো আপনারা বলছিলেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য তো এতগুলো মানুষের জীবন দেয়নি, আগে বিচার, সংস্কার, এরপরে নির্বাচন। এবং তাহলে কি ডিপ স্টেটের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা আছে? আমরা বিচার সংস্কারের একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপর নির্বাচনের কথা বলেছি, এবং সেদিকে আমরাও হেঁটেছি, এবং আমরা এই নির্বাচন করার জন্য বাই অল মিনস সহযোগিতা করেছি, এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি খুবই উৎফুল্লের সাথে। আমাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন। তো নির্বাচন নিয়ে আমাদের কখনো বৈরিতা ছিল না। বারবার একটা কথা বলা হচ্ছিল 3 মাসের নির্বাচন, 6 মাসের নির্বাচন, সেটার ক্ষেত্রে আমাদের একটা শঙ্কা ছিল তাহলে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে আসলে কি হবে। এবং আমরা আমাদের কনসার্নটা যে রাইট, সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি।
ইভেন আমরা এতগুলো সেফগার্ড দেওয়ার পরেও জুলাই সনদ সভার স্বাক্ষর নেওয়া হলো, গণভোটে দিয়ে জনগণের রায় নেওয়া হলো, এতগুলো স্তরে স্তরে সেফগার্ড দেওয়ার পরেও কিন্তু সংস্কার নিয়ে এখন এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তো আমাদের ওই কনসার্নটা ভ্যালিড ছিল, রাইট ছিল, এটা এখন কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু কখনো নির্বাচন বানচাল করা আমাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য থাকলে কেউ স্বেচ্ছায় আসলে ক্ষমতা ছেড়ে দেয় না। এই সরকার আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের সব সময় সংকটটা দেখা দেয় ট্রানজিশনের সময়। আমরা দেখেছি এই বিএনপি সরকারই কিন্তু 96 নির্বাচন করে টিকতে পারে নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে হয়েছিল। পরবর্তীতে যদিও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে। তো ট্রানজিশনটা সবসময় খুবই ক্রুশিয়াল হয় এবং বাংলাদেশের যে সরকার এসে তারা ক্ষমতা ছাড়তে চায় না এবং আওয়ামী লীগের ক্ষমতা না ছাড়তে চাওয়ার জায়গা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি এবং ফ্যাসিবাদের জন্ম। কিন্তু এই সরকার কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে কোনো ধাক্কাধাক্কি করে নাই। সরকার যেই ডেট দিয়েছে ডিউ ডেটেই তারা ক্ষমতা ছেড়েছে। যদিও নানা ধরনের কথা হয়েছে যে সরকার ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা পেলে কেউ ছাড়তে চায় না। এবং আমরা দেখেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, দুইজন তরুণ উপদেষ্টা যারা পদত্যাগ করেছিলাম। তারপরে কিন্তু আমরা সরকারের এবং নির্বাচনের একটা নিরপেক্ষতার স্বার্থে যে প্রশ্নগুলো উঠছিল, আমাদের পদত্যাগের দাবি তো বিএনপি করেছে, অথচ বিএনপি আগের উপদেষ্টা পরিষদ থেকে নিয়ে মন্ত্রী বানিয়েছে। তো এই দ্বিচারিতাগুলোও আছে, এগুলো আছে, হিপোক্রেসিগুলো আছে যেটা আমরা বলি। তো আমরা কিন্তু নির্বাচনের স্বার্থে পদত্যাগ করেছি এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমরা চাইলে পদত্যাগ না করে বলতে পারতাম নির্বাচন করবো না, আমরা থাকি আর 2 মাস। তো ক্ষমতার জন্য এই সরকার আমার মনে হয় না, হয়তো কারো কারো ভিতরে থাকতেও পারে, কিন্তু ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গ্রেড ছিল না, ফলে একটা নির্বাচন হতে পেরেছে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে। আপনি সংসদ নির্বাচন করেন নাই, তবে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন। এর মধ্যে দল থেকে আপনার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণে আপনি মেয়র পদে নির্বাচন করবেন। ঢাকা দক্ষিণে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার সিটি কর্পোরেশনগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যখন দায়িত্বে ছিলাম, দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সবকিছুই আমার দায়িত্বাধীন ছিল। তখন যদিও খুব ডিটেলসে গিয়ে স্পেসিফিক কাজ করার সুযোগ হয় নাই, যেহেতু সবগুলোই ওভারলুক করতে হতো। কিন্তু সিটিতে অনেক সমস্যা তখন আমরা আইডেন্টিফাই করেছি এবং ঢাকা শহরটা যেভাবে গড়ে উঠেছে, অত্যন্ত অপরিকল্পিত শহরের দিক থেকে র্যাঙ্কিং করা হলে আমরা ফার্স্ট সেকেন্ড আসতে পারি এবং জনসংখ্যার দিক থেকে আমরা র্যাঙ্কিং অনেক এগিয়ে। সেই জায়গা থেকে নগরবাসীর জীবন মান উন্নয়ন এবং এই নগরে যে কাজ করার স্কোপগুলো আছে, আমি মনে করি যে এগুলো আমার নিজেকে প্রমাণ করার আরেকটা প্ল্যাটফর্ম আমাকে এনে দিবে। সরকারে থাকা অবস্থায় নানা চ্যালেঞ্জ ছিল, সময় খুব কম ছিল, তার মধ্যেও চেষ্টা করেছি যেখানে দায়িত্ব ছিলাম সেখানে সফলভাবে সেই দায়িত্বগুলো পালন করার। এখন আমি মনে করি যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করার অনেক স্কোপ আছে এবং অনেকগুলো কাজ আমরা শুরু করেছিলাম, সেগুলো বাস্তবায়ন করার সুযোগ আছে। এবং নির্বাচনের ক্ষেত্রে দলের দিক থেকেও একটা সিদ্ধান্ত হয়েছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। তো সেই জায়গা থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই নির্বাচন কি এককভাবে হবে নাকি আবারও জোটগতভাবে? এ বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত আসে নাই। আমরা এককভাবেই প্রস্তুতি গ্রহণ করছি। শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না, তবে আমাদের যেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, তারা সারা দেশে এখন আমরা প্রার্থী তালিকা করা হচ্ছে, সেগুলো ধাপে ধাপে ঘোষণার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে। তবে যেভাবে নির্বাচন হোক, আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ